আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো তার নাম হচ্ছে জনন। ঠিক আছে, জনন কাকে বলবো না, জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি যে পদ্ধতিতে হয় সেই পদ্ধতিটার নাম হচ্ছে জনন পদ্ধতি বা জনন। সংজ্ঞা কি হবে তাহলে না, যে জৈবনিক প্রক্রিয়ায় জীব নিজ দেহাংশ, সেটা অঙ্গ হতে পারে, রেণু হতে পারে বা জননকোষ হতে পারে, তাহলে নিজ দেহাংশ দ্বারা নিজের অনুরূপ বৈশিষ্ট্য অপত্য জীব সৃষ্টি করে, নিজের অস্তিত্ব বজায় রাখে, ঠিক আছে, এবং বংশ বিস্তার করে, সেই পদ্ধতিটাকে বলা হয় জনন পদ্ধতি বা জনন। ঠিক আছে, তাহলে আরেকবার বলি, যে জৈবনিক প্রক্রিয়ায় জীব নিজ দেহাংশ দ্বারা নিজের অনুরূপ বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীব সৃষ্টি করে, নিজের অস্তিত্ব বজায় রাখে, বংশ বিস্তার করে, সেই পদ্ধতিটাকে বলা হয় জনন। এবার আসছি জননের গুরুত্ব। জননের গুরুত্ব কি হবে না, জননের গুরুত্ব প্রথমে হবে বংশ বিস্তার করা। ঠিক আছে, জননের মাধ্যমে জনিত্রী জীব অপত্য জীব সৃষ্টি করে বংশবৃদ্ধি করে। ঠিক আছে, এবং বংশ বিস্তার, এটা হলো 2 নম্বর হচ্ছে সংখ্যা বৃদ্ধি। ঠিক আছে, জননের মাধ্যমে কি করে না, জীব তার নিজস্ব সংখ্যা বৃদ্ধি ঘটায়। প্রজাতির অস্তিত্ব রক্ষা, নাকি জননের মাধ্যমে জনিত্রী জীব অপত্য জীব সৃষ্টি করে বংশবৃদ্ধি করে এবং প্রজাতির অস্তিত্ব ও অবিচ্ছিন্নতা বজায় রাখে। ঠিক আছে, এবারে হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। কি না, জীবের মৃত্যুর ফলে কি হয় না, সংখ্যা কমে যায় ও জননের মাধ্যমে এই সংখ্যা বাড়ে। এর ফলে কি হয়, কোনো বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির জীবের মধ্যে ভারসাম্যটা রক্ষা পায়। এবারে আসছি কি না, পরিব্যক্তি এবং প্রকরণ সৃষ্টিতেও এর সাহায্য করে। যৌন জননের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীবের সৃষ্টি হয়, যারা কি হয় না প্রকরণ সৃষ্টিতে এবং অভিব্যক্তিতে সাহায্য করে। ঠিক আছে, এছাড়া বংশের বিস্তার করে বংশের ধারাবাহিকতা বজায় রাখা। তাহলে কি হবে না, গুরুত্ব কি, বংশ বিস্তার করা, জননের মাধ্যমে জীব কি করে না বংশ বিস্তার করে, সংখ্যা বৃদ্ধি করে, প্রজাতির অস্তিত্ব বজায় রাখে। ঠিক আছে, বাস্তুতান্ত্রিক ভারসাম্যটা রক্ষা করে এবং পরিব্যক্তি ও প্রকরণ সৃষ্টি করে। মেইনলি এগুলো হচ্ছে জননের গুরুত্ব। ঠিক আছে, এবার হচ্ছে জননটা কি, জননটা হচ্ছে বংশ বিস্তার একটা পদ্ধতি, জনন বা বংশ বিস্তার পদ্ধতি। তাহলে এই বংশ বিস্তার পদ্ধতিগুলো কি কি হবে না, একটা হচ্ছে অযৌন জনন বা অযৌন জনন পদ্ধতি, যৌন জনন, তারপরে হচ্ছে কি অঙ্গজ জনন, আর একটা হচ্ছে অপুংজনী। ঠিক আছে, এবারে দেখবো আমরা যে অযৌন জনন এটা কি না, অযৌন জনন হলো যে জনন প্রক্রিয়ায় দুটি জননকোষের মিলন ছাড়াই একটিমাত্র জনিত্রী জীব থেকে দেহকোষ বিভাজনের মাধ্যমে বা রেণু উৎপাদনের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয়, সেই জনন পদ্ধতিটাকে বলা হচ্ছে অযৌন জনন পদ্ধতি। যেমন উদাহরণ কি হবে, অ্যামিবা হবে, প্যারামেসিয়াম হবে, ব্যাকটেরিয়া হবে। ঠিক আছে, বিভিন্ন টাইপের নিম্ন শ্রেণীর প্রাণীগুলোও হবে। ঠিক আছে, যেমন স্পঞ্জ হবে, হাইড্রা হবে, এগুলো। ঠিক আছে, এবার চলে আসছি আমরা যৌন জনন। কি না, যে জনন প্রক্রিয়ায় দুটি অসম আকৃতির বিপরীতধর্মী যৌন জনন কোষের, বিপরীতধর্মী জনন কোষ কি না, একটা হচ্ছে পুংজনন কোষ বা শুক্রাণু এবং একটা হচ্ছে স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু। ঠিক আছে, তাহলে বিপরীতধর্মী যৌন জনন কোষের মিলনে অপত্য জীব সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে যৌন জনন। এটা কোথায় দেখা যায়, উদাহরণ হবে না সকল প্রকার উন্নত উদ্ভিদ ও প্রাণী কোষে যৌন জননটা ঘটে। ঠিক আছে, এবারে চলে আসছি আমরা অঙ্গজ জনন। যে অঙ্গজ জনন হচ্ছে যে জনন প্রক্রিয়ায় জনিত্রী উদ্ভিদের কোনো অঙ্গ বা অঙ্গাংশ জনিত্রী উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে কোষ বিভাজন ও বৃদ্ধির দ্বারা সমবৈশিষ্ট্য সম্পন্ন অপত্যজীব সৃষ্টি করে, সেই জনন পদ্ধতিকে বলবো অঙ্গজ জনন পদ্ধতি। অঙ্গজ জনন মানে বুঝতেই পারছি, হ্যাঁ, উদাহরণ কি হবে, মূলের দ্বারা, কাণ্ডের দ্বারা, পাতার দ্বারা নতুন উদ্ভিদ যখন সৃষ্টি হবে, সেটাই হচ্ছে অঙ্গজ জনন। এবারে চলে আসছি আমরা অপুংজনী। এটা হলো এক ধরনের বিশেষ জনন পদ্ধতি। তাহলে বলবো যে বিশেষ জনন পদ্ধতিতে নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড অপত্যজীব সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে অপুংজনী বা এটার নাম হচ্ছে পার্থেনোজেনেসিস, অপুংজনী বা পার্থেনোজেনেসিস। এখানে উদাহরণ কি হবে
না উদাহরণ হবে হচ্ছে মৌমাছি, পুরুষ মৌমাছি, বোলতা, স্পাইরোগাইরা, মিউকট, এগুলো হচ্ছে অপুঞ্জনির উদাহরণ। ঠিক আছে, এবারে চলে আসছি অযৌনজননের কি কি পদ্ধতি আছে। অযৌনজননের অনেকগুলো পদ্ধতি আছে, যেমন দ্বিবিভাজন, বহু বিভাজন, কোরকোদগম, পুনরুৎপাদন, রেণু উৎপাদন এবং খণ্ডীভবন। তাহলে দেখবো দ্বিবিভাজন মানে বুঝতে পারছি যে বিভাজন পদ্ধতিতে জনিত্রী কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য প্রাণী সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে দ্বিবিভাজন। উদাহরণ কি হবে না, এখানে উদাহরণ হচ্ছে অ্যামিবা। ঠিক আছে, এককোষী প্রাণীদেহ অ্যামিবা। ঠিক আছে, এছাড়াও ব্যাকটেরিয়ার দেহ এই দ্বিবিভাজন পদ্ধতি দেখা যায়, ব্যাকটেরিয়ার দেহ দেখা যায়। এবারে চলে আসছে আমরা বহু বিভাজন। না যে বিভাজন পদ্ধতিতে মাতৃকোষে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বহুবার বিভাজিত হয়ে একসঙ্গে বহু সংখ্যক অপত্য জীব সৃষ্টি করে, তাকে বলা হয় বহু বিভাজন। যেমন কার থেকে দেখা হয়, প্লাজমোডিয়াম নামক আর্দ্রপ্রাণী, অ্যামিবা। ঠিক আছে, অ্যামিবা নামক প্রভৃতি আর্দ্রপ্রাণীতে এটা দেখা যায়। এবারে চলে আসছি আমরা কোরকোদগম, কোরক্স বা বার্ড সিস্টেমের মাধ্যমে যে অযৌনজনন পদ্ধতিতে মাতৃদেহের বাইরে বা ভিতরে এককোষী বা বহুকোষী কোরক গঠিত হয় এবং পরিণত কোরক মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্য জীব সৃষ্টি করে, সেই অযৌনজনন পদ্ধতিটাকে বলবো কোরকোদগম পদ্ধতি। উদাহরণ কি হবে না, এখানে উদাহরণ হচ্ছে যেমন সাইকন হাইড্রা। ঠিক আছে, স্পঞ্জ, সাইকন হাইড্রার ক্ষেত্রে বহিঃ কোরক বা বাইরে কোরকটা গঠিত হবে এবং স্পঞ্জের ক্ষেত্রে অন্তঃকোরক বা ওটাকে আমরা গ্যামিউলও বলছি, গ্যামিউল। ঠিক আছে, প্রভৃতি প্রাণীতে দেখা যায়। এছাড়াও ইস্ট নামক ছত্রাকের ক্ষেত্রে এটা দেখা যায়। ঠিক আছে, কোরকোদগম বা বার্ডিং সিস্টেমের মাধ্যমে তাহলে এই যৌনজনন পদ্ধতিটা ঘটে। এবার চলে আসছি আমরা পুনরুৎপাদন মানে পুনরায় আবার তৈরি হওয়া। তাহলে কি বলবো না, বহুকোষী প্রাণী দেহ দুই বা ততোধিক খণ্ডে পরিণত হলে প্রতিটি খণ্ড থেকে কোষ বিভাজন এবং পরিস্ফুটনের মাধ্যমে পূর্ণাঙ্গ জীব সৃষ্টি হয়, বা কি বলবো না, খণ্ডিত অঙ্গের পুনর্গঠন, পুনরায় আবার খণ্ডিত অংশটা গঠিত হয়ে নতুন যখন জীব সৃষ্টি করবে, সেই জনন পদ্ধতিটাকে বা অযৌনজনন পদ্ধতিটাকে বলবো পুনরুৎপাদন। যেমন কি হবে, উদাহরণ হচ্ছে মোলাস্কা পর্বের প্রাণীর পা বা পদ, তারা মাছের বাহুর ক্ষেত্রে প্ল্যানেরিয়ার পূর্ণাঙ্গ দেহ গঠিত হয় এই পুনরুৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে। এবার চলে আসছি আমরা রেণু বলতে নিম্ন শ্রেণীর উদ্ভিদ দেহ এবং ছত্রাকের দেহের ক্ষেত্রে রেণুস্থলী গঠিত হয়। ঠিক আছে, এই রেণুস্থলী থেকে কি হয় না, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড রেণু তৈরি হয়, যে রেণুগুলো আবার নতুন করে উদ্ভিদের বা নিম্ন শ্রেণীর উদ্ভিদের এবং ছত্রাকের জন্ম দেয়। যেমন ব্যাকটেরিয়ার অন্তরেণু, ছত্রাকের ক্ষেত্রে কনিডিয়া, ওইডিয়া এসব দেখা যায়। সেই রেণু উৎপাদনের মাধ্যমে যৌনজনন সম্পন্ন হয়। এছাড়াও চলে আসছি আমরা খণ্ডীভবনটা কি বলবো, খণ্ডীভবন হচ্ছে গিয়ে না বাহ্যিক বা অভ্যন্তরীণ কারণে, সেটা বাহ্যিক কারণ হতে পারে বা অভ্যন্তরীণ কারণে হতে পারে, কি না জনিত্রী দেহে দুই বা ততোধিক খণ্ডে পরিণত হয়। ঠিক আছে, বাহ্যিক বা অভ্যন্তরীণ কারণে জনিত্রী দেহটা দুটো থেকে তিনটে বা কয়েকটা খণ্ডে পরিণত হয়, সেই খণ্ড থেকে আবার অপত্য জীবের সৃষ্টি হয়। যেমন স্পাইরোগাইডার ক্ষেত্রে, স্পাইরোগাইডা নামক শৈবালের ক্ষেত্রে, হাইড্রা, প্লেনেরিয়া এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রেও এটা দেখা যায়। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে যৌনজননের পদ্ধতি। এবার চলে আসছে আমরা যৌনজনন। এবার যৌনজনন পদ্ধতি দুই রকম ভাবে হয়, কি কি না, সংযুক্তি বা সংশ্লেষের মাধ্যমে এবং সিনগেমির মাধ্যমে। ঠিক আছে, সংযুক্তি বা সংশ্লেষ, তাহলে প্রথমে দেখি না, সংযুক্তি হলো সরল বা যৌনজনন পদ্ধতি। এখানে একই প্রজাতিভুক্ত, ঠিক আছে, এখানে একই প্রজাতিভুক্ত কিন্তু শারীরবৃত্তীয়ভাবে আলাদা দুটি জনিত্রী জীব অস্থায়ীভাবে সংশ্লেষ নালী গঠনের মাধ্যমে দেহকোষের নিউক্লিয়াস পদার্থের মিলন ঘটিয়ে অপত্য জীব তৈরি করে। ঠিক আছে, সেই যৌনজনন পদ্ধতিকে বলবো সংযুক্তি বা সংশ্লেষ। ঠিক আছে, এখানে উৎপন্ন যে জাইগোটটা উৎপন্ন হবে দুটো নিউক্লিয়াসের মিলনে, তাকে বলবো জাইগোস্পোর। ঠিক আছে, ঠিক আছে, উদাহরণ হবে এখানে কি না, এই প্রকার যৌনজনের ক্ষেত্রে উদাহরণ হবে যেমন স্পাইরোগাইরার ক্ষেত্রে হতে পারে স্পাইরোগাইরা, এবং প্রাণীর ক্ষেত্রে প্যারামেসিয়াম। ঠিক আছে, এগুলো হচ্ছে সংযুক্তি পদ্ধতির মাধ্যমে বংশবিস্তার করে।
এবার চলে আসছি আরেকটা জিনিস বলে দিই যে সংযুক্তি কমপ্লিট হওয়ার পর কি না সংশ্লেষনালী বিলুপ্ত হয়ে যায় এবং জনিত জীব দুটো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। ঠিক আছে, এবারে চলে আসছি আমরা সিনগ্যামি। সিনগ্যামিটা কি না এই প্রকার উন্নত যৌন জনন পদ্ধতিতে পুংগ্যামেট, ঠিক আছে, ও স্ত্রী গ্যামেটের স্থায়ী মিলনের ফলে জাইগোট উৎপন্নের মাধ্যমে ঘটে। ঠিক আছে, এই প্রকার উন্নত, এটা এক ধরনের উন্নত যৌন জনন পদ্ধতি যেখানে কি হচ্ছে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের স্থায়ী মিলন ঘটে জাইগোট তৈরি হয়। ঠিক আছে, সেই পদ্ধতি হচ্ছে সিনগ্যামি। এই সিনগ্যামিটা, ঠিক আছে, এই সিনগ্যামি দুটোভাবে হয়, একটা আইসোগ্যামি আর একটা হচ্ছে হেটেরোগ্যামি। আইসোগ্যামি আর হেটেরোগ্যামি। আইসোগ্যামিটা কি, আইসো মানে সমান, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে স্ত্রী ও পুংগ্যামেট সম আকৃতি সম্পন্ন হয়, সচল ও অচল উভয় প্রকার হতে পারে। ঠিক আছে, উৎপন্ন জাইগোটটাকে বলছি জাইগোস্পোর। ঠিক আছে, জাইগোস্পোর উদাহরণ হবে এর ক্ষেত্রে ক্লাইমাইডোমোনাস হবে, মিউকোর হবে এটার ক্ষেত্রে। ঠিক আছে, ক্লাইমাইডোমোনাস নামক শৈবালের ক্ষেত্রে এবং মিউকোর নামক ছত্রাকের ক্ষেত্রে হবে আইসো গ্যামি। ঠিক আছে, আইসো মানে সমান, তাহলে এক্ষেত্রে স্ত্রী ও পুংগ্যামেট হচ্ছে সম আকৃতি সম্পন্ন হয়। ঠিক আছে, এবারে চলে আসছি আমার হেটেরোগ্যামি। হেটেরোগ্যামি হচ্ছে দু রকমের, একটা হচ্ছে অ্যানাইসো আর একটা হচ্ছে উগ্যামি। অ্যানাইসোগ্যামি আর একটা হচ্ছে উগ্যামি। এবারে তাহলে অ্যানাইসোগ্যামিটা কি না, এক্ষেত্রে হচ্ছে মিলিত যে গ্যামেট দুটির আকার ও আয়তনে কি হবে না, অ্যানাইসো যেহেতু বলছি, অ্যানাইসো মানে সমান নয়, মিলিত গ্যামেট দুটি আকার ও আয়তনে ভিন্ন হয়। এই ধরনের জননে পুং গ্যামেট আকারে ছোট ও সচল হবে এবং স্ত্রী গ্যামেটটি আকারে বড় হবে এবং নিশ্চল প্রকৃতির হয় এবং গ্যামেট দুটির মিলনে যে এবং গ্যামেট দুটির মিলনটা কি হবে না জননাঙ্গের বাইরে ঘটবে। যেমন উদাহরণ হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, স্পাইরোগাইরা প্রভৃতি নামক শৈবালের ক্ষেত্রে এটা ঘটবে। ঠিক আছে, এবার চলে আসছি আমরা উগ্যামি। উগ্যামিটা কি বলবো, এই প্রকার জননে অ্যানাইসোগ্যামি পদ্ধতির মতনই হয়, কিন্তু পুংগ্যামেটটি আকারে ছোট হয় ও সচল হয় এবং স্ত্রী গ্যামেটটি আকারে বড় হবে এবং নিশ্চল প্রকৃতির হবে। ঠিক আছে, ও কিন্তু স্ত্রী গ্যামেটটি স্ত্রী জনন অঙ্গের মধ্যেই অবস্থান করবে এবং পুংগ্যামেটটি স্ত্রী জনন অঙ্গের মধ্যে প্রবেশ করে নিষেক ঘটায়। তার মানে হলো, ঠিক আছে, কি না এই প্রকার জননে অ্যানাইসোগ্যামির মতনই, কিন্তু কি হচ্ছে না পুংগ্যামেটটি আকারে ছোট ও সচল হবে এবং স্ত্রী গ্যামেটটি আকারে বড় ও নিশ্চল হবে, কিন্তু স্ত্রী গ্যামেটটি স্ত্রী জনন অঙ্গের মধ্যেই অবস্থান করবে এবং পুংগ্যামেটটি স্ত্রী জনন অঙ্গের ভিতরে প্রবেশ করে নিষেক ঘটাবে। ঠিক আছে, এটাই হচ্ছে উগ্যামি। উদাহরণ হচ্ছে উডোগোনিয়াম, ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স প্রভৃতি শৈবালের ক্ষেত্রে। ঠিক আছে, উগ্যামি দেখা যায়। প্রাণীর ক্ষেত্রে সেটাকে আমরা বলছি নিষেক প্রক্রিয়া। না নিষেক প্রক্রিয়াটাকে কি বলবো না পুংগ্যামেট বা শুক্রাণু এবং স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু কোষের মিলন পদ্ধতি হলো নিষেক। কিছু কিছু অমেরুদণ্ডী প্রাণী যেমন হাইড্রা, কেঁচো, সকল প্রকার, ঠিক আছে, কেঁচো এবং সকল প্রকার মেরুদণ্ডী প্রাণীতে নিষেকের মাধ্যমে যৌনজননটা সম্পন্ন হয়। ঠিক আছে, এই নিষেক আবার 4 রকমের হয়। একটা হচ্ছে বহিঃনিষেক হয়, অন্তঃনিষেক হয়, স্বনিষেক হয় এবং পরনিষেক হয়। বহিঃনিষেকটা কি না এক্ষেত্রে নিষেক জীবদেহের বাইরে ঘটে, যেমন মাছের ক্ষেত্রে, ব্যাঙের ক্ষেত্রে। অন্তঃনিষেকটা কি বলবো না অন্তঃনিষেক এক্ষেত্রে জীবদেহের ভিতরে যে নিষেকটা ঘটবে সেটাই হচ্ছে অন্তঃনিষেক। যেমন কি হবে, সাপের ক্ষেত্রে হবে, ঠিক আছে, পাখির ক্ষেত্রে হবে এবং বিভিন্ন টাইপের স্তন্য প্রাণীর ক্ষেত্রেও এই অন্তঃনিষেকেই ঘটে। তারপর হচ্ছে স্বনিষেক, মানে একই জীবদেহে উৎপন্ন শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলন ঘটবে তখন সেটাকে বলছি স্বনিষেক। যেমন কার ক্ষেত্রে দেখবো, এটা কেঁচোর ক্ষেত্রে। কেঁচোর ক্ষেত্রে কিন্তু স্ত্রী জননাঙ্গ এবং পুং জননাঙ্গ একই দেহের মধ্যেই অবস্থান করে, তাই এটাকে বলা হচ্ছে স্বনিষেক। এবার চলে আসছি আমরা পরনিষেক। মানে একই প্রজাতির অন্তর্গত দুটি পৃথক জীবদেহে নিষেক যখন ঘটে তখন সেটা হচ্ছে পরনিষেক। যেমন পাখি, স্তন্যপায়ীর ক্ষেত্রে এটা দেখা যাবে। ঠিক আছে, তাহলে নিষেক হচ্ছে 4 রকমের, একটা হচ্ছে বহিঃনিষেক, অন্তঃনিষেক, স্বনিষেক এবং পরনিষেক। ঠিক আছে, এবার চলে আসছি আমরা অঙ্গজ জনন। অঙ্গজ জনন 2 রকম ভাবে হয়, অঙ্গজ জনন। ঠিক আছে, একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন আর একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জনন বিভিন্ন রকম ভাবে হয়, যেমন মূলের দ্বারা হয়, কাণ্ডের দ্বারা হয়, পাতার দ্বারা হয়।
মূলের দ্বারা কি হয় না কিছু কিছু উদ্ভিদের রসালো মূলে কি হয় অস্থানিক মুকুলগুলি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে অপত্য উদ্ভিদ সৃষ্টি করে, যেমন রাঙা আলু, ঠিক আছে, পটল, ডালিয়া প্রভৃতি, ঠিক আছে, মূলের দ্বারা নতুন করে আবার সৃষ্টি করে, ঠিক আছে, রাঙা আলু, পটল, ডালিয়া এগুলোর ক্ষেত্রে। এছাড়াও আমরা মিষ্টি আলুও দেখেছি, সেখানেও হয়, ঠিক আছে, শাঁক আলুর ক্ষেত্রেও হয়। এগুলো হচ্ছে মূলের দ্বারা প্রাকৃতিক অঙ্গজনন সম্পন্ন করে। এবারে চলে আসছি কাণ্ডের দ্বারা। কাণ্ডের দ্বারা কি হয় না আমরা কচুরিপানা দেখেছি, সেই কচুরিপানার কাণ্ডে কি হয় না কাণ্ডটা কি তলের সঙ্গে অনুভূমিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঠিক আছে, এবং পর্বমধ্যগুলি খুব ক্ষুদ্র স্থূল হয়, সেই জন্য এদের কাণ্ডটা হলো খর্বধাবক বা অফসেট বলি, ঠিক আছে। এদের ক্ষুদ্র যে পর্বমধ্যগুলি সেগুলো ভেঙে গেলে আবার নতুন করে কি বলবো নতুন করে আবার কচুরিপানা তৈরি করে, ঠিক আছে। এছাড়াও কি হয় না পরিবর্তিত কিছু কিছু কাণ্ডের দ্বারা, যেমন রাইজোম বা গ্রন্থিকাণ্ড বলছি, এগুলো কি হয় না মাটির নিচে, ঠিক আছে, মাটির নিচে সমান্তরালভাবে বৃদ্ধি পায়, যেমন আদা, হলুদ এগুলো। এছাড়াও টিউবার বা স্ফীতকণ্ড বলছি, যেমন গোল আলুর ক্ষেত্রে। এছাড়াও কি বায়বীয় কাণ্ড, যেমন ফণিমনসা গাছ আমরা সবাই দেখেছি, সেই ফণিমনসার ক্ষেত্রে বায়বীয় কাণ্ড দ্বারা আবার নতুন করে ফণিমনসা তৈরি হয়। এছাড়াও অর্ধবায়বীয় কাণ্ড আছে, যেমন আমরা দুর্বা ঘাস দেখেছি, ঠিক আছে, এইগুলো হবে আর কি। এছাড়াও কাণ্ডের ক্ষেত্রে যেমন বুলবিল, কিছু কিছু উদ্ভিদের কাক্ষিক মুকুলে খাদ্য সঞ্চয় করে, ঠিক আছে, স্ফীত এবং গোলাকার হয়, সেগুলোকে বুলবিল বলছি, কাক্ষিক মুকুল দ্বারা বুলবিল বলছি। সেই বুলবিলটা যখন মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয় তখন অপত্য আবার উদ্ভিদ তৈরি করে। কার ক্ষেত্রে না চুপড়ি আলু, খাম আলু এইগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এটা গেল কাণ্ডের ক্ষেত্রে। এবারে চলে আসছি আমরা পাতা কি না পাতা আমরা পাতার সাহায্যে, যেমন পাথরকুচি গাছ জানি, পাথরকুচি, ঠিক আছে, পাথরকুচি গাছের কি হয় না কিনারাতে পত্রজ মুকুল সুপ্ত অবস্থা থেকে, ঠিক আছে, সেই সুপ্ত মুকুলগুলো পরে কি না আবার নতুন করে পাথরকুচি গাছ তৈরি করে, ঠিক আছে, তারা পাতার সাহায্যে বংশ বিস্তার করে। এছাড়াও পাতার সাহায্যে আর হতে পারে হিমসাগর পাতার কিনারা ও বিগোনিয়া, হিমসাগর পাতার কিনারা এবং বিগোনিয়া পাতার শিরার দ্বারাও নতুন করে উদ্ভিদ তৈরি হয়, ঠিক আছে। আর কি বললাম পাথরকুচি গাছ, ঠিক আছে, তাহলে পাথরকুচি, হিমসাগর এবং বিগোনিয়া এরা পাতার সাহায্যে বংশ বিস্তার করে। এবার চলে আসছে আমরা কৃত্রিম বংশ বিস্তারে কি হবে না কাটিং বা শাখা কলম, ঠিক আছে। যে কৃত্রিম অঙ্গজনন পদ্ধতিতে উদ্ভিদের পরিণত মূল কাণ্ড বা পাতার অংশকে জনিতদেহ থেকে কেটে নিয়ে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয়, সেটাকে বলা হচ্ছে কাটিং বা শাখা কলম। কার ক্ষেত্রে হবে, যেমন গোলাপের ক্ষেত্রে করব আমরা, আমের ক্ষেত্রে করতে পারি, কফির ক্ষেত্রে করতে পারি, জবা ডাল থেকে করতে পারি, গন্ধরাজ, গাঁদা ফুলের ক্ষেত্রে করতে পারি, লেবুর ক্ষেত্রেও করতে পারি কাটিং বা শাখা। এবার চলে আসছে আমরা গ্রাফটিং বা জোড় কলম, ঠিক আছে। গ্রাফটিংটা কিন্তু দুটি একই প্রজাতির বা সমগোত্রীয় একটি উদ্ভিদের কাণ্ড বা শাখা অন্য একটি উদ্ভিদের মূল সহ কাণ্ডের সঙ্গে আমরা জুড়ে দেব। এবারে আমরা কি বলছি না যে মূল অংশটা থাকবে সেটাকে আমরা বলছি স্টক, আর যেটা আমরা জুড়ে দেব অন্য উদ্ভিদ থেকে সেটাকে বলছি সিয়ন, ঠিক আছে। তাহলে এই দুটো মিলে আমরা কি করছি না গ্রাফটিং করছি। কিসের লক্ষ্যে? আমরা উন্নত বৈশিষ্ট্য অপত্য উদ্ভিদের মধ্যে উন্নত বৈশিষ্ট্য পাওয়ার লক্ষ্যে এই কৃত্রিম অঙ্গজননগুলো করে থাকি। যেমন এটা কার ক্ষেত্রে করব, আমরা আম গাছের ক্ষেত্রে করব, পেয়ারা গাছের ক্ষেত্রে করতে পারি, লেবু গাছের ক্ষেত্রে করতে পারি, আপেল গাছের ক্ষেত্রেও করতে পারি। এবারে আমরা চলে আসছি লেয়ারিং বা দাবা কলমটা কি না এই কৃত্রিম অঙ্গজনন পদ্ধতিতে কি করব না জনিত্রী উদ্ভিদের মাটির কাছাকাছি থাকা যে পর্বসহ শাখা থেকে সেগুলোকে বাঁকিয়ে মাটির নিচে চাপা দিয়ে দেবো। তাহলে কি হবে না সেখান থেকে আবার নতুন করে মূল তৈরি হবে এবং সেটাকে পরে কেটে দেবো। তাহলে তখন সেটাকে আমরা বলছি লেয়ারিং বা দাবা কলম। এটা কার ক্ষেত্রে করব? লেবু গাছের ক্ষেত্রে করতে পারি, আপেল গাছের ক্ষেত্রে করতে পারি, নাশপাতির ক্ষেত্রেও করতে পারি। এবার চলে আসছে আমরা গুটি তৈরির মাধ্যমে গুটি কলম করব। গুটি কলম কি না গোলাপের ক্ষেত্রে, আমের ক্ষেত্রে, লিচুর ক্ষেত্রে, লেবুর ক্ষেত্রে প্রভৃতি গাছে কি করব না 3 থেকে 5 সেন্টিমিটার ছাল
তুলে গোবর সার মাটি প্রভৃতি দিয়ে একটা গুঁটির আকার করব এবং প্রত্যেকদিন একটু একটু করে জল দেব। তাহলে কি হবে, সেখানে নতুন করে মূল তৈরি হবে। মূল তৈরি হওয়ার পর আমরা মেন যে মাতৃদেহ তার থেকে বিচ্ছিন্ন করে দেবো, কেটে দেওয়ার পরে এবং লাগিয়ে দেবো। তাহলে সেটা হচ্ছে গুঁটি কলম। এই গুঁটি কলম কার ক্ষেত্রে বললাম, গোলাপ, আম, লেবু, লিচু প্রভৃতির ক্ষেত্রে করা হয়। এরপরে চলে আসছি আমরা অণুবিস্তার বা মাইক্রো প্রপাগেশন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অণুবিস্তার বা মাইক্রো প্রপাগেশন। এখানে কি হয় না, উদ্ভিদের ক্ষুদ্র ক্ষুদ্র কোষ বা কলার ছোট ছোট টুকরো থেকে কি হয় না, কৃত্রিমভাবে দ্রুত বংশবিস্তার ঘটানো হয়। কিভাবে না, এখানে আমরা বিভিন্ন মাইক্রো ও ম্যাক্রো এলিমেন্ট, বিভিন্ন কার্বনের উৎস যেমন সুক্রোজ, হরমোন, অক্সিন, সাইটোকাইনিন, ভিটামিন, কিছু জৈব উপাদান যেমন ইস্ট এক্সট্রাক্ট প্রভৃতি সঠিক মিশ্রণে নিয়ে একটা কর্ষণ মাধ্যম বা কালচার মিডিয়াম কৃত্রিমভাবে প্রস্তুত করব। এবারে কি করব না, ক্ষুদ্র বা বিভিন্ন ছোট ছোট টুকরো নেব বিভিন্ন উদ্ভিদের, যেমন আমরা সেটা কি নিতে পারি না, ছোট ছোট কলা নিতে পারি বা মুকুল নিতে পারি, বা সেটা উদ্ভিদের বিভিন্ন কোষ হতে পারে, কলা হতে পারে, অঙ্গ হতে পারে বা ভ্রূণ হতে পারে। এগুলো কি হয় না, বৃদ্ধি এবং বিভাজন মাধ্যমে অপত্যজীব তৈরি করে। কোথায় দিয়ে দেবো না, ওই সমস্ত যে ছোট ছোট অংশগুলো ওগুলো আমরা কালচার মিডিয়াম বা কলার মাধ্যমে দিয়ে দেবো। দেওয়ার পরে কি দেখবো না, ওই সমস্ত অঙ্গগুলো কি করবে না, কোষপুঞ্জ বা কেলাস তৈরি করবে। ঠিক আছে, সেই কেলাস থেকে কি হবে না, এমব্রায়োড বা ভ্রূণ গঠিত হবে। সেই এমব্রায়োড থেকে কি হবে না, শিশু উদ্ভিদ বা প্ল্যান্টলেট গঠিত হবে। সেইগুলো এবারে গ্রিন হাউসে রেখে আমরা অভিযোজন ঘটাবো এবং পরে চারা গাছ হিসেবে মাটিতে রোপণ করে দেবো। তাহলে অণু বিস্তারের মাধ্যমে কি না, অণু মাইক্রো প্রপাগেশন, মানে মাইক্রো মানে ক্ষুদ্র, তাই ক্ষুদ্র কিছু উদ্ভিদের অংশ নিয়ে নেবো। সেই অংশটা কি হতে পারে না, পাতার অংশ হতে পারে, কাণ্ডের অংশ হতে পারে, ভ্রূণ হতে পারে। সেই অংশটাকে আমরা কালচার মিডিয়ামে রেখে আমরা কেলাস গঠনের মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি করব, যেটা আমরা পরবর্তীতে আমরা চারা গাছ হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, সেই কালচার মিডিয়ামটা কিভাবে তৈরি করব বললাম, বিভিন্ন মাইক্রো ম্যাক্রো এলিমেন্ট, কার্বন, সুক্রোজ, ঠিক আছে, হরমোনের মধ্যে অক্সিন দেবো, সাইটোকাইনিন দেবো, বিভিন্ন যে কোনো ভিটামিন দেবো। ঠিক আছে, এবারে কিছু জৈব উপাদান যেমন ইস্ট এক্সট্রাক্ট। ঠিক আছে, এগুলো আমরা ইস্ট এক্সট্রাক্ট মানে ইস্টের নির্যাস দেবো। এগুলো এইভাবে আমরা একটা কালচার মিডিয়াম বানিয়ে নেবো। সেই কালচার মিডিয়ামের মাধ্যমে উদ্ভিদের অংশগুলোকে দিয়ে আমরা মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে নতুন চারা গাছ তৈরি করব। কেন করব, এইটার গুরুত্ব রয়েছে। তার কারণ হচ্ছে এই পদ্ধতিতে আমরা অল্প সময়ের মধ্যে নিজেদের পছন্দ মাফিক ভ্যারাইটির অসংখ্য অপত্য উদ্ভিদ তৈরি করতে পারবো। আর কি না, এই পদ্ধতিতে অপত্য উদ্ভিদ যে তৈরি করবে তার জন্য কোনো বীজের দরকার হবে না, কোনো বীজের দরকার হয় না। বছরের যে কোনো সময় আমরা চারা গাছ তৈরি করতে পারি। আর কি না, বিশুদ্ধ ভাইরাস মুক্ত এই জীব উদ্ভিদে সৃষ্টি করতে পারবো। আর কি না, জনিত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য অপত্য উদ্ভিদগুলিতে বজায় থাকবে এর মধ্যে। ঠিক আছে, তাহলে অণুবিস্তার বা মাইক্রো প্রপাগেশন ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এরপরে চলে আসছি আমরা অপুংজনী। প্রথমে বললাম যে এটা একটা বিশেষ ধরনের জনন পদ্ধতি, যেখানে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড থেকেই সরাসরি তৈরি হয় উদ্ভিদ বা প্রাণী। সরাসরি বলতে কি না, অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি মানে নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকেই তৈরি হয়ে যায় হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড জীব। ঠিক আছে, এবারে সেটা হচ্ছে প্রাকৃতিক অপুঞ্জনী হতে পারে, আবার কৃত্রিমভাবেও হতে পারে। প্রাকৃতিকও হতে পারে বা কৃত্রিমভাবেও হতে পারে। প্রাকৃতিক বলতে স্বাভাবিক পরিবেশে অনিষিক্ত হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে অথবা অনিষিক্ত ডিপ্লয়েড ডিম্বাণু থেকে অপত্য জীবের সৃষ্টি হতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে যেমন ডাফনিয়ার ক্ষেত্রে, উদাহরণ হচ্ছে ডাফনিয়া। ঠিক আছে, প্রাকৃতিক অপুঞ্জনী হচ্ছে ডাফনিয়া। আর একটা হচ্ছে কৃত্রিম অপুঞ্জনী। কৃত্রিম থেকে না, বিভিন্ন বাহ্যিক শর্তে উপস্থিতিতে বা কৃত্রিম উপায়ে তাপমাত্রার পরিবর্তন ঘটিয়ে কি না, তাপমাত্রার রশ্মি প্রয়োগ করে, বিদ্যুৎ প্রবাহ চালনা করে। ঠিক আছে, অনিষিক্ত ডিম্বাণু থেকে আমরা অপত্য জীব সৃষ্টি করতে পারি। কার ক্ষেত্রে না, মোলাস্কার ক্ষেত্রে করতে পারি, পাখির ক্ষেত্রেও করতে পারি। ঠিক আছে,
এই অপুঞ্জনি যদি হ্যাপ্লয়েড থেকে হয় তখন বলবো হ্যাপ্লয়েড অপুঞ্জনি, আর যদি ডিপ্লয়েড হয় তখন সেটাকে বলবো ডিপ্লয়েড অপুঞ্জনি। তাহলে হ্যাপ্লয়েড অপুঞ্জনি কি না, যেমন পুরুষ মৌমাছি, বোলতা, ঠিক আছে, পিঁপড়ে প্রভৃতির ক্ষেত্রে হচ্ছে হ্যাপ্লয়েড অপুঞ্জনি। আর ডিপ্লয়েড অপুঞ্জনি কি না, ডাফনিয়া, ঠিক আছে, এটা এক ধরনের জু প্ল্যাঙ্কটন। জু প্ল্যাঙ্কটন বলতে যেগুলো জলে ছোট ছোট প্রাণীগুলো ভেসে বেড়ায় সেগুলো হচ্ছে জু প্ল্যাঙ্কটন। তাহলে হচ্ছে সেই জু প্ল্যাঙ্কটন একটা হচ্ছে ডাফনিয়া। এছাড়াও কি হয় না, ঘাস ফড়িং, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে ডিপ্লয়েড অপুঞ্জনি দেখা যায়। ঠিক আছে, এছাড়া একটা জিনিস আমাদের বলতে হবে কি না, জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন, এটা কি না, উদ্ভিদের জীবন চক্রে রেণু উৎপাদনকারী ডিপ্লয়েড দশা হলো রেণুদর দশা, এবং হ্যাপ্লয়েড রেণু তা থেকে গ্যামেট উৎপাদন পর্যায়টি হলো লিঙ্গর দশা। কোনো জীবের জীবনচক্রে ডিপ্লয়েড রেণুদর দশা ও হ্যাপ্লয়েড লিঙ্গর দশায় পর্যায়ক্রমিক আবর্তনকেই বলা হয় জনুক্রম। ঠিক আছে, যেমন ড্রায়োপটেরিস বিভিন্ন ফার্নের ক্ষেত্রে এটা দেখা যায় জনুক্রম। আমাদের মেন কাজ হবে যৌন জনন ও যৌন জননের পার্থক্য, ঠিক আছে, পার্থক্য নির্ধারণ করা। এছাড়াও জনন কাকে বলে, জননের গুরুত্ব, ঠিক আছে, বিভিন্ন প্রকার প্রাকৃতিক অঙ্গ জনন, এগুলো আমরা ভালো করে পড়বো।